আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। দেশের প্রধান সমুদ্র বন্দরকে অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে সেটিকে বিশ্বমানের প্রস্তুত করার উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে অর্থনীতিতে গতিশীলতা আনতে পারলে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সকালে চট্টগ্রামে দিনব্যাপী সফরের অংশ হিসেবে বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া এক মত বিনিময় সভায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। পরে দেশের প্রধান সমুদ্র বন্দরের NCT-5 পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরকে মূল ভরসা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির অগ্রগতির জন্য বন্দরের পথকে উন্মুক্ত করতে হবে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা প্রচার হবে। বিশ্বমানের অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে চট্টগ্রামকে তুলে ধরা সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে টানলেও হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশের, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়। পরে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউসে চট্টগ্রাম প্রশাসনের উদ্যোগে মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কে উন্নয়ন সংক্রান্ত মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা। যত আইটেম আছে এবারে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো, সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই, সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা। না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়ার পর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফরের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। জি আফসানা, আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সার্কিট হাউসে। কিছুক্ষণ আগে 1:30 সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি এই সার্কিট হাউস ত্যাগ করে সড়ক পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ম সমাবর্তন অনুষ্ঠান সেখানে রওনা দিয়েছেন। এর আগে তিনি সার্কিট হাউসে চট্টগ্রামবাসীর দীর্ঘ প্রত্যাশিত বহুল প্রতীক্ষিত কালুরঘাট ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর পরেই তিনি চট্টগ্রাম স্টেক হোল্ডারদের সাথে আসলে বৈঠক করেছেন এবং বৈঠকে কিন্তু অক্সিজেন থেকে হাটহাজারী যেই সড়ক বিভাজন রয়েছে সেখানে কিন্তু সেটিকে বর্ধিতকরণের একটা আলোচনা হয়েছে এবং হাটহাজারী এবং কর্ণফুলীতে দুটি হাসপাতাল করার কথা বলেছেন এবং একই সাথে কালুরঘাটে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং ডেন্টাল হাসপাতাল করার কথা তিনি বলেছেন এবং একই সাথে তিনি আসলে জানিয়েছেন যে চট্টগ্রামের উন্নয়নের জন্য আসলে যা করার প্রয়োজন সবই করা হবে এবং জলাবদ্ধতা নিয়ে আসলে খুব গুরুত্ব দিয়েছেন এবং চট্টগ্রামের যারা স্টেক হোল্ডার ছিল, ডিসি, এরপরে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেয়র, যারা যারা থাকার দরকার তারা সবাই ছিলেন। এরপর পরে তিনি কিন্তু আসলে এখান থেকে রওনা দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি ৫ম সমাবর্তন অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করবেন। এরপরেই সেখানে 4:30 পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন। এরপরে তিনি তাদের গ্রামের বাড়ি নজুমিয়া লেনে
যাবেন সেখানে গিয়ে দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং সেখানে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে কুশল বিনিময় করবেন বলে তিনি জানিয়েছেন। তবে চট্টগ্রামের সার্বিক নিরাপত্তার বিষয়ের কথা যদি বলে থাকি, এখানে কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের আসলে কোনো সমস্যা নাই বললেই চলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন সজাগ দৃষ্টি রেখেছেন। এরপরেই তিনি কিন্তু বিকাল 5:10 ওনার গ্রামের বাড়িতে যাবেন, সেখানে কাজ শেষ করে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ওনার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে জড়ো হয়ে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। আলওয়ান খান ও দীপন দেওয়ানকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এএফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার শাম্য। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি ও তার সহযোগীরা শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওরা 15 থেকে 16-17 জন ছিল। তো ওই 16-17 জন সাথে এই ছোট ভাইদের বাইক এদের সাথে লাগছে। এই ঘটনাটা লাগাকে কেন্দ্র করে এদের মধ্যে একটা হাতাহাতি তৈরি হয়েছে। এটা ভিতরে ছিল, কে ছিল না ছিল এটা আমি বলতে পারি। শাম্যের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে। ক্যাম্পাসে উপস্থিত হন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এই হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন। শাম্যের মরদেহ দেখতে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে গণমাধ্যমের সাথে কথা না বলে স্থান ত্যাগ করেন তিনি। সকালেও ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ভিসির বাসভবন ঘেরাও করে দ্রুত শাম্য হত্যার বিচার দাবি করেন। জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এদিকে ফেসবুক পোস্টে শাম্য হত্যার বিচার চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ময়নাতদন্ত শেষে শাম্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম শাম্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা। বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এর যাত্রা শুরু করে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। মঙ্গলবার রাত 8টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই লং মার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন জবি শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানী কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, ছাত্রদের লং মার্চ টু যমুনা সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে জানাবেন, এবং সেই সাথে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন?
জি আফসানা, আপনি এই মুহূর্তে কিন্তু কাকরাইল মোড়ে টান উত্তেজনা চলছে ছাত্র এবং প্রশাসনের দুজনের মাঝখানে। কিছু আপনারা জানেন যে কিছু আজকে লং মার্চ টু যমুনা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাদের কিছু দাবি ছিল, 3টি সুনির্দিষ্ট দাবি ছিল। প্রথমটি ছিল হচ্ছে আবাসন ব্যবস্থা যতদিন না ঠিক হয় ততদিন সরকার তাদের 70% শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করবে। আরেকটা দাবি ছিল হচ্ছে একনেকে যেই হলের যে বাজেট বা হলের যে প্রকল্প, এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্পগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দাবি ছিল। এবং আরেকটি দাবি ছিল তাদের এই 2024-25 অর্থ বছরে যে বাজেট ঘোষণা বরাদ্দ হয়েছে সেটিতে কোনো কাটছাট ছাড়াই তাদেরকে সেই বাজেটটা তাদেরকে দেওয়ার জন্য এই দাবিটি তারা তুলেছিলেন। এবং সকাল 11:30টায় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন মিছিলটি নিয়ে আসছিলেন এখানে ছাত্রদের দাবি, তারা দফায় দফায় এখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং সর্বশেষ যখন কাকরাইল মোড়ের কাছে আসেন তখন তাদের উপরে পুলিশ টিয়ার শেল এবং বলেছেন যে তারা এখানে ছড়রাগুলি তাদের উপরে নাকি ছোড়া হয়েছে দাবি করেছেন শিক্ষার্থীরা। এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়ে গিয়েছেন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী এখনও এখানে আহত অবস্থায় পড়ে আছেন। কিছু শিক্ষার্থী এখানে রাস্তায় শুয়ে পড়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এরকম একটি সংকল্প নিয়ে তারা এখানে অবস্থান করছেন। আর পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যে মারমুখী একটা আচরণ ছিল সেখান থেকে তারা কিন্তু সরে এসেছেন। তারা এখন অনেকটা সহনশীল এবং তাদের কথা শুনছেন, একটু দূরে অবস্থান করছেন, সেখান থেকে তারা চেষ্টা করছেন যে পরিস্থিতিটাকে সামলানোর। কিন্তু এখানে যত বেলা বাড়ছে এবং সময়ের সাথে সাথে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন, জগন্নাথের শিক্ষার্থীরা, এবং তারা বলছেন আজকে তারা দাবি আদায় করে এখান থেকে যাবেন। এবং তাদের এই যৌক্তিক দাবিতে সহমত প্রকাশ করতে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা এখানে এসে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে তাদের এই দাবি অনেক আগের দাবি এবং এটি অনেক আগেকার রাখছে। এরপর বিগত স্বৈরশাসক শেখ হাসিনা যখন পতন ঘটলো তারপরে তারা ভেবেছিলেন হয়তো তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবে সরকার, কিন্তু তারপরেও যখন মানা হচ্ছে না তখন কিন্তু তারা এই লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা করেছেন। এবং শিক্ষার্থীদের কাছে যখন প্রশ্ন করা হয় যে আপনারা জানেন যে এখানে নিরাপত্তার একটা ইস্যু আছে প্রধান উপদেষ্টা, সেই ক্ষেত্রে আপনারা কেন এখানে এভাবে জড়ো হচ্ছেন, তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণ একটা দাবি নিয়ে এবং শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদটা করছি, কিন্তু পুলিশ অযথাই উস্কানিমূলক আচরণ করছে এবং তাদেরকে যেটি জানেন যে একটু আগে সংঘর্ষে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ, আর পরবর্তীতে আরো কিছু ঘটলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের অবিলম্বে শপথ পাঠ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও নগর ভবন ঘেরাও করেছে দক্ষিণের সর্বস্তরের জনগণ। সকাল থেকে দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নগরবাসী। তাকে শপথ গ্রহণ করাতে কোনো বাধা নাই, তাহলে এই সরকার কেন তাকে শপথ গ্রহণ করা, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না সিটি কর্পোরেশন? রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনতিবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনাব ইশরাক হোসেন সাহেবকে ঢাকা সিটি কর্পোরেশনের সেবা করার সুযোগ দেবে। পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক। অপরাধ বাড়ার পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনাও ঘটবে এমনটা মনে করেন ভূ রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। তিনি বলেন এতে শুধু অপরাধী নয়, নিষিদ্ধ দল ও সংগঠনও সুযোগ নেবে। আর বাদলের রিপোর্টের বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গেল বছরের 5 আগস্ট পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করে। আবু সাইদের মতো নিরস্ত্র শিক্ষার্থীকেও হত্যা করতে ছাড়েনি আইন শৃঙ্খলা বাহিনী। গুলি খাইছে একটা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় গেল 12 মে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে।
কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে সর্বত্রই। ভূ রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত অবাস্তব। এতে করে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। অপরাধীরা সুযোগ নেবে, খুবই স্বাভাবিক। তারা এমন জায়গায় অঘটন ঘটাবে, রাস্তায় বা মহল্লায়, পাড়ায়, গ্রামে, এমন জায়গায় তারা তখন খুন, ছিনতাই, রাহাজানি করবে যেখানে জানে যে পুলিশ ধারে কাছে নেই এবং পুলিশের কাছে যেহেতু কোনো মারণাস্ত্র নাই, সুতরাং এই অপরাধের মাত্রাটা ভীষণভাবে বেড়ে যাবে। এই বিশ্লেষকের মতে আগে কাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেত, কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে না, মাথাচাড়া দিতে পারে বিভিন্ন নিষিদ্ধ দল ও সংগঠন। যেসব সংগঠন এখন আপনার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা তো প্রথম টার্গেট, সফট টার্গেট হবে লেথাল অস্ত্রবিহীন পুলিশ। সুতরাং এটা পুলিশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে। সুতরাং ওই পরিবেশ, ওই জনগণ, ওই আইনি কাঠামো, ওই আইন শৃঙ্খলা ব্যবস্থা যথাযথভাবে উন্নয়ন না করে পুলিশের অস্ত্রটা সরিয়ে নেওয়াটা খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ একটি অবস্থান বলে আমি মনে করছি। আর বাদল, RTV, ঢাকা। গায়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। বুধবার সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। অধস্তন আদালতে দেয়া 3 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে এই জামিন পান তিনি। সেই সঙ্গে তার আপিলের শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করা হয়। ডক্টর জোবাইদার আইনজীবী জানান, এই মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি যে এটা দুর্বিসন্ধমূলক একটা মামলা, ওনার বিরুদ্ধে কেন, এইখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিটস। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। At that time, it was very shortly. Is that the people of Gaza have suffered tremendously. For too long, many American presidents have been afflicted. What I can say on this is that we are aware that the interim government has banned. আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। Peaceful assembly and association for all. একদিকে ক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের শঙ্কা। এরই মধ্যে জ্বালানি সংকটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে বস্ত্র ও পোশাক শিল্পে। এতে উৎপাদন কমে যাওয়ায় ক্রয় আদেশও কম। এতে ব্যবসায় অন্ধকার দেখছেন উদ্যোক্তারা। তবে জুনের মধ্যে অন্তত 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা তিতাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে গেল কয়েক বছরে দফায় দফায় দাম বাড়ানো হয় গ্যাসের। তবে গেল 2 সপ্তাহে মারাত্মক গ্যাস সংকটে পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের কারখানাগুলো। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সহ বেশিরভাগ এলাকায় কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। এই প্রেসার নিয়ে, এই প্রেসারে গ্যাস সাপ্লাই হলে আমি আমার বয়লার চালাতে পারছি না। বিষয়টিকে শিল্পের জন্য ক্রান্তিকাল বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। একটা অচল অবস্থার মধ্যেই কিন্তু আমরা আছি, আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই তারপরে যদি আমাদের ডোমেস্টিক সমস্যাগুলো আবার বাড়তি আমাদের উপরে চেপে বসে, তাহলে সামগ্রিকভাবে এই চলমান আমাদের যে অর্থনীতি, যে মেরুদণ্ডের কথা যেটা আমরা বলি তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু একদম ধ্বংসের মুখে চলে যাবে।
সরবরাহ বাড়াতে কূপ খনন ও এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। পাশাপাশি গ্যাসের সিস্টেম লস কমানো সহ দুর্নীতি বন্ধেরও তাগিদ দেন তারা। দেখা গেছে যে 1% সিস্টেম লস কমানো গেলে 1000 কোটি টাকার যে ভর্তুকি বা 1000 কোটি টাকা তিতাসের সেভ হয়। জ্বালানি মন্ত্রণালয় এলএনজি আমদানি করতে পারছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। আমরা বলেছি তাইলে এক কাজ করেন, অতিরিক্ত 2-3টা জাহাজ আমদানি করার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা আমরা যোগান দিই। কারণ আমাদের থেকে তো আপনি তিতাস তো আমার কাছ থেকে বিল নেয় প্রতি মাসে, ওই বিলের টাকাটা আমি অ্যাডভান্স দিই। তিতাস বলছে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস, জুনের মধ্যে সরবরাহ বাড়বে বলে সেই আশার কথাই জানালেন তিনি। আমি পাচ্ছি মাত্র 1500 বা অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট, 1520, 1530, কোনো সময় 1500। তাহলে আমার কিন্তু ডেফিসিটটা প্রায় 400-350 মিলিয়নের একটা ডেফিসিট রয়ে গেছে পার ডে। সেটা মের সেকেন্ড উইক, থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে দিয়ে প্রায় 50 থেকে 60 মিলিয়ন গ্যাস বৃদ্ধি পাবে পড়বে আমরা আশা করছি এলএনজি থেকে, এবং জুনের ফার্স্ট উইকের পরে আরও 50 মিলিয়ন গ্যাস পার ডে এলএনজি থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এলএনজির পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আহরণও বাড়ছে বলেও জানান তিনি। জুনে 100 মিলিয়ন বাড়বে আমরা আশা করছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে টানা 8ম দিনের মতো শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। 5 দফা দাবিতে গেল 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করে কুয়েট শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনে নেতৃত্বদানকারী 37 শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের প্রতিবাদে গতকাল সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মবিরতি পালনকারী শিক্ষক সমিতি। এবারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য সফরে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পাশাপাশি বিনিয়োগও নিশ্চিত করেছেন তিনি। আর সবাইকে অবাক করে দিয়ে সিরিয়া ইস্যুতে নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঘোষণা আসতে পারে ইরানের পারমাণবিক ইস্যুতেও। এর ফলে এক স্থিতিশীল মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছেন বিশ্ববাসী, এমনটি মত বিশ্লেষকদের। ইমরুল হাসানের রিপোর্টের বিস্তারিত। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলকে পাশ কাটানোর কারণ খুঁজছেন সমালোচকেরা। মূলত ব্যবসাকে প্রাধান্য দিয়ে এই সফর শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বেশি বলে মন্তব্য করেছেন তারা। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে প্রায় $14,500 কোটি অস্ত্র চুক্তি হয়। এছাড়া দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি বলছে হোয়াইট হাউস। তবে চুক্তির মধ্যে আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ আরও বিষয়। এক প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন উন্নীত হবে। এ সময় সিরিয়া ইস্যুতেও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গেল বছর আসাদ সরকারের পতনের পর তার প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি। সৌদি আরব সফরের পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের সূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ইমরুল হাসান, RTV। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সকাল 10টায় দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরেছেন রিশাদ, সাকিব, ফিল সিমন্স ও অন্য কোচিং স্টাফ সহ 17 জন। বাকিরা যাবেন সন্ধ্যায়। এদিকে শঙ্কায় থাকা পাকিস্তান সিরিজ মাঠে গড়ালেও আসতে পারে সূচিতে পরিবর্তন। এ বিষয়ে আরও জানাচ্ছেন রাফি আমিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্যটা আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়া।
তবে যেই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা সেই পাকিস্তান সফর এখনও শঙ্কায়। যদিও ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আশার আলোই দেখছে 5 ম্যাচের টি-20 সিরিজটি। অবশ্য লিটনরা পাকিস্তান সফর করলেও নির্দিষ্ট সময়ে তা মাঠে গড়াবে কি না এখন সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। মূলত পাক ভারত সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ফের মাঠে গড়াবে 17 মে থেকে, যার ফাইনাল 25 তারিখ। অথচ সেদিনই হওয়ার কথা সিরিজের প্রথম টি-20। যদিও এখনো পর্যন্ত দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি সিরিজ নিয়ে, তবে সিরিজটি হলে টুর্নামেন্ট পেছানো ছাড়া আর কোনো সহজ উপায়ও নেই পিসিবির। সবকিছু ঠিক থাকলে আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 খেলে 21 মে পাকিস্তান সফর করার কথা টাইগারদের। রাফি আমিন, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।